জীবন্ত মানুষকে একাকী যেমন স্বপ্ন দেখতে হয়, তেমনি সার্বিকভাবে সাংগঠনিকভাবে স্বপ্ন দেখতে হয়। একাকী স্বপ্নটা বাস্তবায়িত হয় যখন একটা মানুষ সংঘ একতাবদ্ধ হয়ে একটা সংগঠন করে বা অন্য দল করে বা অন্য কিছু করে, তখন স্বপ্ন বাস্তবিত হয়। বাঙালির ইতিহাসে কখনো বাঙালি স্বাধীন রাষ্ট্র ছিল না। এবং একটা জিনিস আমরা জানি না যে কোনো বাঙালি এই বাংলা, আমরা যেটাকে বাংলা বলি, আগে বাংলা, বিহার, উড়িষ্যা, যেটাকে আমরা সিরাজউদ্দৌলাকে বলি অধিপতি ছিলেন, সিরাজউদ্দৌলা কিন্তু বাঙালি ছিলেন না। তারও আগে প্রাচীন আমলে শশাঙ্ক বা লক্ষণ সেন, বল্লাল সেনরা, এরা কেউ বাঙালি ছিলেন না। আমাদের প্রাচীন সাহিত্যের যে নিদর্শন চর্যাপদ, সেটাকে আমরা বলছি যে বাংলা একটা উদাহরণ, বৌদ্ধরা এটা রচনা করেছিল, কিন্তু তার ভাষা যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারবো না যে এটা পুরো বাঙালির ভাষা। তেমনি শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে, যেটা বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত হয়, একক কাব্যগ্রন্থ হিসেবে 13 খণ্ডে বিভক্ত, সেটিকেও বলা হচ্ছে বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। সে কিন্তু সেটা পাঠ করতে গেলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই শব্দগুলো আমরা বুঝতে পারছি না। এমনকি এটি যারা গদ্য অনুবাদ করেছেন, বিশেষত বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ এবং অমিত্রসূদন ভট্টাচার্য, তারা যেখানে বাংলা শব্দ বলে যেগুলোকে গ্রহণ করেছেন, তার অনেক অর্থ না বুঝে তাদের বইটি ওই শব্দের অর্থ ছেড়ে চলে গেছে। ফলে বোঝা যাচ্ছে যে বাংলা শব্দ এগুলো নয়, এগুলো হয় সংস্কৃত অথবা প্রাকৃতিক অথবা মৈথিলি বা অন্য কোনো ভাষা, অর্থাৎ বাংলা ভাষার সঙ্গে এগুলো মিশ্রিত হয়ে একটা মিশ্রিত ভাষা, সংকর ভাষা তৈরি হচ্ছিল। যার ফলে হচ্ছে কি যে হাজার বছর, আমরা বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে কেন বলি, কারণ হচ্ছে একটি জাতিরাষ্ট্র, প্রথম একটা বাঙালি ভাষার রাষ্ট্র গঠন করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মহৎ এই জন্যে যে পৃথিবীর ইতিহাসে প্রথম বাঙালি জাতি সত্তার বাংলা ভাষাভাষীর একটি রাষ্ট্রের তিনি জন্ম দিয়েছিলেন। তিনি প্রশাসক হিসেবে কি ছিলেন, ব্যক্তি হিসেবে কি ছিলেন, আমরা অনেক সমালোচনা করতে পারবো। একটা জাতি যে পূর্ণাঙ্গ একটি রাষ্ট্র পেল একমাত্র অযোগ্য এবং বেঈমান ছাড়া, এটা কেউ অস্বীকার করতে পারে না। তো সেই মহৎ মানুষটির নাম